আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ফিজিক্স চ্যাপ্টার 5 এর লেকচার 2 তে স্বাগতম। তো গত ক্লাসগুলোতে গত ক্লাস 1টাতে আমরা মোটামুটি চ্যাপ্টার 5 শুরু করেছিলাম এবং তখন তোমরা দেখছিলা যে আমি লাস্ট কয়েকটা এমসিকিউ করানোর পর বলছিলাম যে এই পার্টটুকু থেকে এই কয়েকটা এমসিকিউ আসতে পারে। তো চলো আজকে আমরা আরেকটু চাপ সম্পর্কিত আমরা কিছু সংজ্ঞা পড়ছিলাম। এরপর মেবি চাপ কেন স্কেলার রাশি এটা পড়ছিলাম। এরপর হলো চাপের যে এসআই একক তোমাদেরকে আমি 3টা পড়াইছি না, বলো? 3টার মধ্যে মেবি তোমাদেরকে মেনশন করে দিছি যে তোমরা যখন ক্যালকুলেশন করে অ্যান্সার লিখবা তখন তোমরা কি লিখবা, হয় প্যাসকেল না হলে কি লিখবা, নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, আবার ওই যে আরেকটা একক কি শিখছো, কেজি পার মিটার এস ইনভার্স 2, তাই না? এই কয়েকটা একক আমরা শিখছিলাম। সবাই বলো, এই কয়েকটা কি এস একক আমরা শিখছিলাম, তাই না? হ্যাঁ, এখন সুন্দর মতো চিন্তা করো। আমরা তারপর কি করছিলাম, চাপের আরো কিছু একক তোমাদেরকে দেখাইছিলাম যে এটিএম হতে পারে, এরপর হচ্ছে মিলিমিটার পারদচাপ হতে পারে, এরপর বার হতে পারে, টর হতে পারে, সাই হতে পারে। এই কয়েকটা একক কি দেখানো হয়েছিল। এরপর তোমাদেরকে এটিএম আর প্যাসকেলের মধ্যে সম্পর্ক, অর্থাৎ তোমাদেরকে যদি কখনো কোয়েশ্চেন যদি একটু ভালো ট্রিকি করে আর কি, তাহলে ধরো তোমাদেরকে কোয়েশ্চেন করতেই পারে যে বায়ুমণ্ডলীয় চাপ ও প্যাসকেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো বা বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করো, এটা তোমাদেরকে কোয়েশ্চেন করলো খ নাম্বার। তখন তোমরা কি করবা, তোমরা আগে বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞা দিবা, এরপর তোমরা বলবা যে বায়ুমণ্ডলীয় চাপ 1 ATM, আর এই চাপের সূত্রটা কি হবে, পি সমান এইচ রো জি। তখন তোমরা এইচ মানে কি দিবা, পারদ স্তম্ভের উচ্চতা, আর রো মানে কি, রো মানে হচ্ছে পারদের ঘনত্ব, যেটা কত পড়ছিলা 13,600 কেজি পার মিটার কিউব, তাই না? আর জি, এটার মান তো আমার থেকে ভালো তোমরা জানো। তো চলো আজকে আমরা ওই যে চাপের যেই সূত্রটা পড়ছিলাম যে পি সমান কি, পি সমান হলো এফ বাই এ। আমরা কি চাপের এই সূত্রটা পড়ছিলাম না, বলো? যে পি সমান কি এফ বাই এ। এই যে পি সমান এফ বাই এ আমরা পড়ছি, এই এফ বাই এ থেকে আমরা এখন সুন্দর মতো একটা সম্পর্ক তৈরি করব। আমরা কি করব বলো তো, একটা সম্পর্ক তৈরি করব, ঠিক আছে? তো চলো আমরা সম্পর্কটা একটু দেখে ফেলি যে কিভাবে কি হচ্ছে। দেখো হেডিং কি দিলাম, যে চাপের সাথে সম্পর্ক কার, আমার না তোমার? ক্ষেত্রফল আর কার, বলের, প্রযুক্ত বলের। তো চলো, তো আমরা সূত্র কি পড়ছিলাম যে পি সমান কি এফ বাই এ, পি সমান কি পড়ছিলাম এফ বাই এ। এখন এখানে এফ মানে কি ছিল, এফ মানে ছিল হলো লম্বভাবে প্রযুক্ত বল, আর এ মানে কি ছিল, এ মানে ছিল হলো ক্ষেত্রফল। এ মানে কি ছিল, এ মানে ছিল হলো ক্ষেত্রফল। এখন দেখো তো পি সমান তুমি কি লিখছো এফ বাই এ। সাপোজ তুমি এ কে কনস্ট্যান্ট ধরলা, এ বা ক্ষেত্রফলকে কি ধরছো, কনস্ট্যান্ট। আপু বুঝি নাই, এ কে কনস্ট্যান্ট এ কে কেমনে কনস্ট্যান্ট ধরবো? ধরো তুমি তোমার একটা বইকে নিছো, একটা বই, হ্যাঁ ধরো ফিজিক্স বইকেই নিছো। এই ফিজিক্স বইয়ের ওপর তুমি একবার একটা ঘুষি দিবা, এই যেমনে, ঠিক আছে? ধরো এই যে বইটা রাখছো, ঘুষি দিবা এই যেমনে, ওকে, একটা ঘুষি দিবা, কলমে লাগছে, একটা ঘুষি দিবা, এটা একটা। এরপর এই সেম ফিজিক্স বইয়ের ওপর তোমার আরেকটা ফ্রেন্ড, যে কিনা ধরো একটু নাদুস নুদুস, একটু ভালো, ও ফিট টাইপের, হ্যাঁ, তো ও এসে একটা ঘুষি দিবে। এখানে দেখছো বই কি চেঞ্জ হয়েছে? না, বস্তুটা চেঞ্জ হয় নাই। বস্তুটা চেঞ্জ হয় নাই মানে কি, ক্ষেত্রফলটা সেম। বস্তুটা চেঞ্জ হয় নাই মানে কি, ক্ষেত্রফলটা সেম। তাহলে এই যে এখানে এটাই বললাম যে ধরো তুমি কি করবা, ক্ষেত্রফলটাকে সেম রাখবা। এই যে এখানে একটা সিনারিও দেখো যে এটা একটা বস্তু যার ক্ষেত্রফল কত, 5 মিটার স্কোয়ার। সেম এই বস্তুটাই এদিকে আবার দিছি, এটার ক্ষেত্রফল কত, 5 মিটার স্কোয়ার। বাট এই দুইটা বস্তু বা এই একটা বস্তুর ওপর একবার তুমি বল প্রয়োগ করতেছো 20 নিউটন, আরেকবার তুমি বল প্রয়োগ করতেছো 10 নিউটন। তাহলে দেখো তো, যদি তুমি এ কে কনস্ট্যান্ট ধরো, যখন আমরা কনস্ট্যান্টকে কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা ফর্মুলা থেকে যখন আমরা কনস্ট্যান্টকে আউট করে দেই, তখন ওইখানে কি আসে, সমানুপাতিক সাইন আসে। তখন ওইখানে কি আসে, সমানুপাতিক সাইন আসে। ঠিক আছে, এটা কি সবাই বুঝতেছি? কি বলছি সবাই বুঝতেছো? ওকে, তো বললাম কি, যখন আমরা একটা ফর্মুলা দেখব বা যখন আমরা কি দেখব, একটা ইকুয়েশন দেখব, ওইখান থেকে যদি আমরা একটা কনস্ট্যান্ট উঠিয়ে ফেলি, একটা কনস্ট্যান্টকে যদি উঠিয়ে ফেলি, তাহলে এটা কি হবে, তাহলে ওইখানে সুন্দর মতো সমানুপাতিক চিহ্ন আসবে। তো দেখো তো, তুমি পি কে রাখো কনস্ট্যান্ট হিসেবে, কাকে উঠাইছো, এ কে উঠাইছো না? তাহলে কি আর সমানটা থাকবে না? সমানটা থাকবে না। এখন কি আসবে, সমানুপাতিক। এই যে সমানুপাতিক আসছে, সমানুপাতিক। এ তো কনস্ট্যান্ট, তাহলে থাকে কে, এফ। ঠিক আছে, তাহলে কে থাকে, এফ। এবার আসো, তোমাদেরকে আমি 3rd চ্যাপ্টারে করাইছি যে সমানুপাতিক সাইন থাকলে তোমরা গ্রাফ কিভাবে আঁকবা, তাই না? চলো এখান থেকে আমরা দেখি গ্রাফটা আঁকতে পারি কিনা। এই যে এই বাম পাশে যে আছে, সমানুপাতিকের বাম পাশে যে আছে, ওরে ধরবা কি, ওয়াই অক্ষ বরাবর। আর এরপর এই পাশে যে আছে, ওরে কি ধরবা,
বা ওরে কি দেখবা, এক্স হিসেবে দেখবা। তাহলে এখন দেখো তো, এই যে এইখানে ওয়াই অক্ষ বরাবর কাকে বসাবা, পি বা চাপকে, আর এক্স অক্ষ বরাবর কাকে বসাবা, এফ কে। তাহলে দেখো তো দুইজনের মধ্যে সম্পর্কটা কি একটা সমানুপাতিক সম্পর্ক না? ওয়াই সমানুপাতিক এক্স, এটা কি একটা সমানুপাতিক না, একদম পিওর সমানুপাতিক সম্পর্ক না? তো পিওর সমানুপাতিক সম্পর্ক যদি হয়, তোমরা জানো যে পিওর সমানুপাতিক সম্পর্কে তোমরা কি করতে পারো বলো? তোমরা সুন্দর মতো একটা মূলবিন্দুগামী সরলরেখা আঁকতে পারো, তাই না? এই যে এটা গ্রাফটা এরকম হয়েছে, ঠিক আছে? তো চাপ আর বলের সম্পর্ক কেমন? সমানুপাতিক। চাপ আর বলের সম্পর্ক কেমন? সমানুপাতিক। তুমি কোনো একটা বস্তুতে যত বেশি পরিমাণে বল প্রয়োগ করবা, চাপের মানটা কি হবে? তত বেশি হবে। আর যত কম বল প্রয়োগ করবা, চাপের মানটা কি হবে? তত কম হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, অনেকে কোয়েশ্চেন করতে পারো যে আপু সমানুপাতিক ব্যস্তানুপাতিক পড়লে লাভ কি, পড়বই বা কেন? শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক এই কারণে করব যেন তোমাদের এমসিকিউটা ইজিলি হয়। এরপর সমানুপাতিক ব্যস্তানুপাতিক পড়লে তোমাদের বেসিকটা একটু স্ট্রং হবে। একটু স্ট্রং হবে বলতে কি, তোমরা যে কোনো একটা ইকুয়েশন দেখেই বুঝতে পারবা, বা মানে সম্পর্ক তৈরি করতে পারবা যে আচ্ছা ঠিক আছে, এটার সাথে এটা বাড়তেছে না কমতেছে, এরকম একটা সম্পর্ক, বা সমানুপাতিক ব্যস্তানুপাতিক। এরপর যখন তুমি অ্যান্সারটা বের করবা, ওইটা আগে থেকেই তুমি টেস্ট মেথডে বের করতে পারবা। টেস্ট মেথড মানে কি? টেস্ট মেথড মানে হলো অনেকটা এরকম যে আগে থেকেই তুমি কি করতে পারবা, প্রেডিক্ট করতে পারবা যে তোমার অ্যান্সারটা কি টাইপের আসবে, বেশি আসবে না কম আসবে না, কোন মানে ইয়েটা একটু মেজার করতে পারবা আর কি, মানে তোমারই সুবিধা। সব কথা শেষ কথা, যদি সমানুপাতিক ব্যস্তানুপাতিক ভালোভাবে বুঝেন, আপনি নিজে নিজে সূত্র তৈরি করতে পারবেন। বুঝছো? এটা শিখাবো না যে সূত্র কেমনে তৈরি করবো, এটা শিখাবো না, সমানুপাতিক ব্যস্তানুপাতিক দেখে। চলো, তো এখানে কি করব, যেহেতু সমানুপাতিক সম্পর্ক চাপ আর প্রযুক্ত বলের, এই কারণে এদের মধ্যে একটা মূলবিন্দুগামী সরলরেখার গ্রাফ এঁকে দিব, ঠিক আছে? এরপর দেখো তো, এরপর এখানে আবার তুমি তো একবার কাকে কনস্ট্যান্ট ধরছো, একবার কনস্ট্যান্ট ধরছো কি, ক্ষেত্রফলকে না? এরপর কনস্ট্যান্ট কাকে ধরবা? এখন কনস্ট্যান্ট আর বাকি আছে কে? প্রযুক্ত বল। এবার আমরা আবার সূত্র পড়ছি, পি সমান কে এফ বাই এ, পি সমান কে এফ বাই এ, পি সমান এফ বাই এ। এখন আবার কাকে কনস্ট্যান্ট ধরবো আমরা? এখন কনস্ট্যান্ট ধরবো হলো প্রযুক্ত বলকে, প্রযুক্ত বলকে, ঠিক আছে? তার মানে এখন তোমার প্রযুক্ত বলটা ডিফারেন্ট হবে, সরি, এখন তোমার প্রযুক্ত বলটা সেম হবে, বস্তু ডিফারেন্ট হবে, ঠিক আছে? ধরো তুমি আগে নিছিলা ফিজিক্স বই, এখন তুমি নিবা হলো তোমার এই যে আনন্দপাঠ বইটা আছে না, চিকন বইটা, ওইটা। তাহলে এখন দেখো তো, ঘুষি মারতেছো কে? তুমি নিজে না? তার মানে বলের মানটা কি চেঞ্জ হয়েছে? তোমার দ্বারা প্রযুক্ত যেই বল, বলটা তো চেঞ্জ হয় নাই, বাট চেঞ্জ হয়েছে কি, বই বা যার উপর বল প্রয়োগ করবা সে। ওকে, আচ্ছা। তাহলে এখন দেখো তো, এই যে পি সমান কি পড়তেছে, এফ বাই এ, এখানে কে কনস্ট্যান্ট, এফটা কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্টটা কে, এফ। এরপর দেখো, তাহলে পি সমানুপাতিক কি লেখা যায়? উপরে তো এফ কনস্ট্যান্ট নিয়েই নিছো, তো উপরে কনস্ট্যান্ট নিছো মানে উপরে কি থাকে, 1, আর নিচে কি আছে, এরিয়া এ বা ক্ষেত্রফল, তাই না? ওকে, তো এখন এই সাইড একটু তাকায় দেখো তো, এইটা একটা বস্তু, তো এখানে দেখো তো, এই যে এইটা কি একটা বস্তু যার ক্ষেত্রফল হচ্ছে কত, 5 মিটার স্কোয়ার, আর এদিকে অন্য আরেকটা বস্তু যার ক্ষেত্রফল কত, 2 মিটার স্কোয়ার। এখন তুমি এই 5 মিটার স্কোয়ার যেই বস্তুটা আর 2 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের যেই বস্তুটা, দুইটার উপরেই কতটুকু বল প্রয়োগ করতেছো দেখে বলো তো? 10 নিউটন। সেম পরিমাণে বল প্রয়োগ করতেছি না আমরা? আচ্ছা, তার মানে এখানে কি বলের মানটা কনস্ট্যান্ট। তো বলটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এই চাপের মানটা পুরোপুরি কার উপর ডিপেন্ড করতেছে? ক্ষেত্রফলের উপর। চাপের মানটা পুরোপুরি কার উপর ডিপেন্ড করতেছে? ক্ষেত্রফলের উপর। এখন তোমরা আমার সাথে একটু কথা বলো, চলো। এই পাশে এটা কি আছে, ভগ্নাংশ আকারে আছে না? হ্যাঁ। আর এই পাশে এটা কি ভগ্নাংশ আকারে আছে? না। যদি ভগ্নাংশ আকারে করতে হয়, তাহলে তুমি কি করতে পারো? পি এর নিচে একটা 1 দিয়ে ডিভাইড করতে পারো, তাহলে বলা যায় হ্যাঁ আপু, এই যে দেখেন এটাও ভগ্নাংশ, আর কি এটাও কি ভগ্নাংশ। এখন দেখে বলো তো, এই পিটা আছে কই, উপরে, আর এটা আছে কই, নিচে। তো এখন দেখে বলেন, উপরে আর নিচে যদি থাকে, যে এটা উপরের দিকে আর এটা কি, এটা হলো নিচে, তাইলে এইখান থেকে কি বলা যায় বলো? দুইজন কি লেভেলে আছে? না। যদি লেভেলে না থাকে তাহলে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি লেভেলে না থাকে তাহলে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। অন্যদিকে একটু এদিকে তাকায় দেখো তো, এইখানে পি যেদিকে আর এফও কি এদিকে না? ধরো পি উপরে আর কি এফও উপরে, তার মানে বলা যায় ওরা কিসে ছিল? ওরা লেভেলে ছিল। আর লেভেলে থাকা মানে কি? সমানুপাতিক। আর লেভেলে না থাকা মানে কি? ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তাহলে এই যে এখান থেকে দেখে বলো তো, এখান থেকে দেখে সুন্দর মতো বলো, পিটা হলো উপরে, এটা হলো নিচে, এরা দুইজন লেভেলে নাই, এই কারণে এই দুইজন কি, এই দুইজন হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত। আর তোমাদেরকে আগে থেকেই বলেছি যে বাম পাশে যে থাকবে ওরে ধরবা কি ওয়াই অক্ষ বরাবর, আর ডান পাশে যে থাকবে, ডান পাশে উপরে কি আছে 1, রাখো 1,
এরপর নিচে কে আছে, এ বা এরিয়া বা ক্ষেত্রফল না, এটাকে কোন অক্ষ বরাবর ধরবা, এক্স অক্ষ বরাবর। তাহলে দেখে বলো তো এটা কার, এটা হলো ওয়াই ভার্সেস 1/x এর গ্রাফ, ঠিক আছে, মানে ওয়াই আর এক্স এর ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ। তাহলে এইখান থেকে তুমি গ্রাফটা আঁকবা যে ওয়াই অক্ষ বরাবর পি কে দিবা আর এক্স অক্ষ বরাবর কাকে দিবা, এ বা ক্ষেত্রফলকে দিবা। তাহলে এখান থেকে সুন্দর মতো আমরা কি আঁকবো, ব্যস্তানুপাতিক গ্রাফ আঁকবো। আর তোমরা খুব ভালোভাবেই জানো যে ব্যস্তানুপাতিকের গ্রাফগুলো এই যেরকম হয়, আয়তাকার অর্ধবৃত্তাকার হয়, ঠিক আছে। এটা কেমন হয়, আয়তাকার, আয়তাকার অর্ধবৃত্ত, আয়তাকার কি অর্ধবৃত্ত। হ্যাঁ, একটা কোয়েশ্চেন করতে পারো, আপু আয়তাকার অর্ধবৃত্ত কথাটা তো বুঝি না, আয়তাকার অর্ধবৃত্ত জিনিসটা কি। চলো এটা একটু দেখাই। ধরো তুমি এইখান দিয়ে এই যে এটাকে এভাবে আঁকছো, ঠিক আছে, এই যে এটাকে কি করছো একটু এভাবে আঁকছো, ইগনোর দ্য স্কেচ অর ড্রয়িং, যাই হোক। এরপর তুমি এটাকে জাস্ট একটু উল্টা দাও, এই যে এমনি করে উল্টা দাও। তো উল্টা দিলে কি জিনিসটা অনেকটা এই যে, ও গড আঁকতে পারতেছি না, যাই হোক জিনিসটা কি অনেকটা, আরে আচ্ছা দেখো জিনিসটা কি একটু উল্টা দাও, উল্টা মানে এমনি করে খালি উল্টা দাও। তো উল্টা দিলে জিনিসটা অনেকটা এই যে এরকম হবে না, এই যে এরকম। এখন এই চারদিকে যদি একটা আয়ত আঁকতে পারো আর কি, মানে এই দুইজনকে দেখে মনে হচ্ছে কি এই দুইজন হচ্ছে একটা অর্ধবৃত্ত, কিসের মধ্যে, এই যে আয়তর মধ্যে, দেখছো দেখছো। এই কারণে এই গ্রাফটাকে কি বলা হয়, এই কারণে এই গ্রাফটাকে বলা হয় হলো আয়তাকার অর্ধবৃত্ত, ঠিক আছে। এই কারণে এই গ্রাফটাকে কি বলা হয়, আয়তাকার অর্ধবৃত্ত। এই কোয়েশ্চেন কখনো করবে না, কিন্তু যদি কখনো করেও যে এটাকে আয়তাকার অর্ধবৃত্ত কেন বলা হয়, তুমি একটু সুন্দর মতো কি করবা, বলবা যে স্যার দেখেন এই গ্রাফটা তো এরকম, এটাকে যদি আমরা একটু উল্টায় ওদিকে নিয়ে যাই, ধরো সেম এই জিনিস এটারে খালি ধরে উল্টা ওদিকে নিবা, তাহলে ওইখানে কি হয়, একটা আয়তর মতো শেপ আসে আর ভিতরে কি অর্ধবৃত্তাকারের মতো একটা শেপ আসে। এই কারণে এটাকে বলা হয় কি আয়তাকার অর্ধবৃত্তাকার, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে যদি আপনাদেরকে এমসিকিউ করে, এমসিকিউ কোয়েশ্চেন করে যে ধরো তোমাকে বললো যে একটা বস্তুর ক্ষেত্রফল দ্বিগুণ কমলো, কি বলছে, একটা বস্তুর ক্ষেত্রফল কি দ্বিগুণ কমলো, তাহলে তার চাপ কত হবে, চাপ কি বাড়বে না কমবে, একটু বুঝে বলো। বলছে কি ক্ষেত্রফলটা কয় গুণ কমে গেছে, 2 গুণ, তাহলে চাপ কি বাড়বে না কমবে, সরি 2 গুণ বলছি, যে ক্ষেত্রফল কি 2 গুণ হয় বলছি। আচ্ছা যাই হোক, ধরো ক্ষেত্রফল কি 2 গুণ হয়েছে, তাহলে কি চাপ বাড়বে না কমবে, ক্ষেত্রফল কি বাড়ছে না কমছে দেখে বলো তো। 2 গুণ হয়েছে মানে কি ক্ষেত্রফল বাড়ছে, তো বাড়লে তোমার চাপের মানটা কি হবে, কমবে না। ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে চাপের মান কি হবে, কমবে। কেন, এই যে এইখান থেকে তোমরা দেখতেছো যে চাপ আর ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। চাপ আর ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এই কারণে ক্ষেত্রফল যদি বেড়ে যায় তাহলে চাপের মানটা ড্রপ করবে, আর যদি ক্ষেত্রফল যদি কমে যায় তাহলে চাপের মানটা কি বাড়বে। চলো এই জিনিসটা একটু ভালোভাবে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করি। ধরো আমার কাছে এই যে কলমটা না, এটা কিন্তু খুব বেশি শার্প না, তোমরা দেখলেই বুঝতে পারবে, একটু ভালোভাবে দেখো। এই যে এই কলমটা খুব বেশি কিন্তু শার্প না, হ্যাঁ। এখন ধরো এটা দিয়ে আমি তোমার কপাল বরাবর একটা গুতা দিলাম, সাপোজ এই যে এদিকে একটা গুতা দিলাম, কিন্তু অত বেশি মানে ইয়ে পাবা না, বলো যে আরে আপু লাগে নেই। অন দি আদার হ্যান্ড একটা পিন, ওই যে মেয়েরা যে হিজাব পাথে না, ওই পিন, ওইটা দিয়ে তোমার কপাল বরাবর একটা গুতা দিব, বলো কোনটাতে বেশি প্রেশার ফিল করবা বা কোনটাতে ব্যথা অনুভব করবা, পিনটাতে না। কেন, কারণ দেখো পিনের যেই ক্ষেত্রফল, এই যে পিনের যেই ক্ষেত্রফল, ধরো এটা পিন, হ্যাঁ, পিনের যেই ক্ষেত্রফল এটা কি অনেক কম না, অনেক কম না, অনেক কম। যার ফলে ক্ষেত্রফল অনেক বেশি কম হওয়ার কারণে চাপের মানটা কি হয়েছে, অনেক বেশি হয়েছে, ঠিক আছে। আর এই কারণে তুমি কি বেশি চাপ অনুভব করছো, তাই ব্যথা পাইছো। অন্যদিকে এইটার ক্ষেত্রফল এই যে এটার ক্ষেত্রফলটা কি পিনের তুলনায় কি একটু বেশি, পিনের তুলনায় একটু না অনেকটাই বেশি, অনেকটা বেশি হওয়ার কারণে কি চাপের মানটা কম হয়েছে, এই কারণে তুমি কি পাইছো, এই কারণে অত বেশি ব্যথা পাও নাই, ঠিক আছে। আচ্ছা তো মনে করো আমরা মাঝে মাঝে লজিক দিয়ে চিন্তা করব, সব সময় কিন্তু তোমার নিয়ম নীতি খাটে না, মাঝে মাঝে একটু লজিক দিয়ে মাথা খাটায় চিন্তা করবা। তো এখান থেকে একটা পসিবল এমসিকিউ কি হইতে পারে, একটা পসিবল এমসিকিউ এরকম হইতে পারে যে কোনো বস্তুর ক্ষেত্রফল হাফ করলে চাপ কত গুণ বাড়বে, এটা কোয়েশ্চেন করছে। এখন কোয়েশ্চেনটা দেখার সাথে সাথে অ্যান্সার না করে একটু চিন্তা করো কোয়েশ্চেনটা ঠিক আছে কিনা। কি বলছে যে কোনো বস্তুর ক্ষেত্রফল হাফ করলে কি চাপ কত গুণ বাড়বে,
বাড়বে না বলে কমবেও তো বলতে পারতো, বাড়বে কেন বলছে? খেয়াল করো, এখানে ক্ষেত্রফলটা কি হয়েছে? অর্ধেক না? ক্ষেত্রফল অর্ধেক মানে কি? ক্ষেত্রফল অর্ধেক মানে হলো এটা কি হ্রাস পাইছে। আর আমরা জানি ক্ষেত্রফল আর চাপের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে ক্ষেত্রফলটা যদি হ্রাস পায় তাহলে চাপের মানটা কি হবে? বাড়বে। তাহলে কোয়েশ্চেন ঠিক আছে। ওকে, এবার চলো আমরা এটা করা শুরু করি। এন্ড বলছে তোমাকে যে কোনো বস্তুর ক্ষেত্রফল হাফ করলে চাপ কত গুণ বাড়বে। তো তুমি জানো চাপ আর ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে এখন এখান থেকে এটা যেহেতু এমসিকিউ, আমাদের মধ্যে অত টাইম নাই, আমরা 5 সেকেন্ড 10 সেকেন্ডের বেশি নিতে পারবো না। ঠিক আছে, তাহলে এই যে এখানে তুমি এই সম্পর্কটা জানো যে পি সমানুপাতিক কি 1/a। তাহলে এখান থেকে পি কে রাখো, সমানুপাতিককে রাখো, 1 কে রাখো। এই যে উপরের 1টা ও কিন্তু ওর জায়গায় থাকবে, ও নড়বে না। এর মানটা কত হয়েছে? এবার ক্ষেত্রফল কত হয়েছে? হাফ গুণ না? তাহলে হাফ করবে, এই যে হাফ, এই যে একে হাফ করো। তো হাফ করলে এই সমানুপাতিককে রাখো। 1 কে ছিল উপরে, ছিল না? ও কই ছিল? উপরে ছিল। 1 যে, ও কই ছিল? উপরে ছিল। ওরে ওর মতোই রাখো, ওরে ধরার দরকার নেই। এরপর এখানে কি আছে? এই যে ভাগ চিহ্ন না, এটাকে গুণ দাও, গুণ দিয়ে উল্টা দাও। তাহলে এই নিচের দুইজনকে উল্টাবা, তো কি হবে? 2/1। জিনিসটা আবার একটু খেয়াল করো, আমি আবার একটু বলি। তো চাইলে তোমরা ক্যালকুলেটর লিখতে পারো, আমার কোনো সমস্যা নেই, বাট আবার একটু দেখো। ধরো এখানে কি ছিল? 1/a, 1-এর জায়গায় 1 কে রাখছো, ক্ষেত্রফলের মানটা কত হয়েছে? অর্ধেক না? তাহলে ক্ষেত্রফলের জায়গায় কত বসাইছো? হাফ। এখন এখানে হাফ বসানোর পর উপরে কে ছিল? 1 একা, উপরে 1 একা করে রাখবা। রাখার পর তুমি উল্টাবা কাকে? তুমি তো উল্টাও ভাগ চিহ্নের পর থেকে, তাই না? তাহলে এখানে ভাগ চিহ্নটা স্টার্ট কই? এই যে এখান থেকে। তো উপরে যে ছিল ওরে একা রাখো, ওরে একা রাখো, ওর সাথে আর কেউ থাকলে ওরও রাখতা, ওরে একা রাখো উপরে। এরপর এই জিনিসটাকে ধরে কি করবা? উল্টায় দিবা। তো উল্টাইলে 2টা কই যাবে? উপরে, আর 1টা কই আসবে? নিচে। তাহলে এখান থেকে দেখা যায় যে পি সমানুপাতিক কি? পি সমানুপাতিক কি? 2। তার মানে চাপের মানটা কত গুণ হবে? 2 গুণ হবে। চাপের মানটা কত গুণ হবে? 2 গুণ হবে। চাপের মানটা কত গুণ হবে? 2 গুণ হবে। তোমারা বলছে কি কোশ্চেন করছে? তোমার কোশ্চেন কি করছে যে চাপ কত গুণ হবে? না, তোমার কি কোশ্চেন করছে যে চাপ কত গুণ বাড়বে। এখন 1 গুণ বাড়া বলে কোনো কথা নাই, তো এই কারণে ধরো কোশ্চেনটা একটু চেঞ্জ করি। আমি আবার একটু বলি, তোমাকে কোশ্চেনটা করছিল যে চাপ কত গুণ বাড়বে। এখন দেখো তোমার অ্যান্সারটা কি আসছে যে চাপ 2 গুণ হবে। এটা কিন্তু বাড়ে নাই, এটা হলো হইছে। চাপ কি? দ্বিগুণ হইছে। চাপ কি হইছে? দ্বিগুণ হইছে। এখন যখন তোমার কোশ্চেন করবে কতটুকু বাড়বে, কত গুণ বাড়বে, কতটুকু কমবে, তখন তোমার 1 থেকে হয় তুমি মাইনাস করবা, নাইলে মানে 1 থেকে হয় কি করবা? মাইনাস করবা, না হলে ওই সংখ্যাটা থেকে 1 কে মাইনাস করবা। কেন বললাম? যদি হ্রাস পায় হয় তাহলে তো তোমার 1 থেকে হ্রাস যতটুক সেটা মাইনাস করতে হবে। আর যদি বেশি হয়, মানে 1-এর থেকে বেশি হয়, যেমন এই যেটা, তখন আবার কি করবা? তখন হলো ওই যে ওইটা থেকে 1 কে মাইনাস করবা। এখন তোমারে যেহেতু কোশ্চেনে বলছে যে চাপ কত গুণ বাড়বে, মানে বলছি লো, চাপ কত গুণ কি বাড়বে, তার মানে তুমি পাইছো যে চাপ 2 গুণ হবে। তুমি কি পাইছো? চাপ 2 গুণ হবে। যদি বাড়ছে এটা প্রমাণ করতে চাও বা এটার মান বের করতে চাও, তাহলে তুমি কি করবা? 1 থেকে বাদ দিবা, মানে 1 থেকে এক কি করবা? বাদ দিবা। কারণ চাপের মান আগে কত ছিল? 1 ধরা যায়। চাপের মান আগে কত ছিল? 1 ধরা যায়। আর এইখানে এখন কত হয়েছে? 2। আর এখানে এখন কত হয়েছে? 2। তাহলে কতটুক বাড়ছে? 1 গুণ। এখন 1 গুণ বাড়া যেই কথা, না বাড়া কি একই কথা। এই কারণে ধরো কোশ্চেনটা একটু চেঞ্জ করবা যে চাপ কত গুণ হবে। তাহলে কত গুণ হবে? চাপের মানটা দ্বিগুণ। আমি ওই বাড়বে না কমবে এরকম টাইপের আরেকটা ম্যাথ দিতেছি, দাঁড়াও। ওকে, তাহলে এমসিকিউ প্রথমে একটা কি করলা যে কোনো বস্তুর ক্ষেত্রফল যদি অর্ধেক করি, অর্ধেক করলে অবভিয়াসলি চাপের মানটা কি হবে? বাড়বে। তাহলে এখন কত গুণ হবে? চাপের মানটা কত গুণ হবে কোশ্চেন করলে, তাহলে কি হবে অ্যান্সার? দ্বিগুণ। তোমরা কি খেয়াল করছো? ওইটা অর্ধেক ছিল, হয়ে গেছে কত? দ্বিগুণ। যদি এটা 1/3 হইতো তাহলে অ্যান্সার কত আসতো? 3 গুণ। যদি এটা 1/10 হইতো তাহলে অ্যান্সার কত আসতো? 10 গুণ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার যে চাপের সাথে আমাদের ক্ষেত্রফলের সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। এই কারণে বেসিক্যালি কি করলাম? এটা এভাবে করলাম। চলো আরেকটা এমসিকিউ করি। আরেকটা এমসিকিউ আমরা করে ফেলি, চলো। দেখো এখান থেকে আরেকটা এমসিকিউ এভাবে লিখবা যে কোনো বস্তুর, ধরো এভাবে লেখা যায় যে কোনো বস্তুর ক্ষেত্রফল, এখন এটা একটু ডিফারেন্ট ওয়েতে দিই যে 3 গুণ করলে কোনো বস্তুর ক্ষেত্রফল যদি 3 গুণ করি, তাহলে কোনো বস্তুর ক্ষেত্রফল 3 গুণ করলে তাহলে চাপ কত গুণ
হ্রাস বা বৃদ্ধি পাবে, কত গুণ হ্রাস বা বৃদ্ধি পাবে, এটা হলো কোয়েশ্চেন। হ্যাঁ, কোনো বস্তুর ক্ষেত্রফল 3 গুণ করলে কি কত গুণ চাপ হ্রাস বা বৃদ্ধি পাবে, এটা হচ্ছে কি কোয়েশ্চেন। এখন তোমরা একটু সুন্দর মতো চিন্তা করে দেখো তো, ক্ষেত্রফল কি করছো 3 গুণ, তার মানে ক্ষেত্রফল কি বেড়ে গেছে। আর ক্ষেত্রফল যদি বেড়ে যায় তাহলে চাপের মানটা কি হবে, কমবে, এটুক তো শিওর কমবে। কতটুক কমবে চলো দেখি। তা এখন লিখবা যে তুমি জানো যে চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তাহলে চাপকে রাখো, ক্ষেত্রফল কত হয়েছে 3 গুণ, তাহলে চাপ কত হয়ে গেল, এত গুণ হয়ে গেছে না। তাহলে চাপ কত গুণ হয়েছে, এত গুণ। কিন্তু আমার কাছে কি কোয়েশ্চেন এটা করছে যে চাপ কত গুণ হবে, নাকি কোয়েশ্চেন করছে যে চাপ কত গুণ হ্রাস বা বৃদ্ধি পাবে। কোয়েশ্চেন করছে কি হ্রাস বা বৃদ্ধি না। তো তুমি চোখে দেখতেই পাইছো যে এটা কি পাবে, হ্রাস পাবে। কি হবে, হ্রাস পাবে। কিন্তু কতটুক হ্রাস এটা বলছে না। তো চলো, তো এখানে লিখবা যে হ্রাস পাবে। আগে ছিল কত 1 আর এখন হয়েছে কত 1/3, তাহলে হ্রাস পাবে কত, এই যে লসাগু করো 3, তাহলে 3 একে 3 -1 2/3, এত গুণ হ্রাস পাবে। ঠিক আছে, খেয়াল করছো। তাহলে এত গুণ কি হবে, এত গুণ হ্রাস পাবে। এইগুলো একটু মাথায় রেখো। যদি বলে হ্রাস বা বৃদ্ধি, তখন তুমি কি করবে, আগে ডিসিশন নিবা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, এরপর সুন্দর মতো এখানে ক্যালকুলেশন করে বসায় দিবা। যদি বলে কত গুণ হবে, তখন তো ডিরেক্ট অ্যান্সার এটাই। আর যদি কত গুণ না বলে হ্রাস বা বৃদ্ধি বলে, তখন কি করবা, এইভাবে করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা দেখো তো, এটা কিন্তু তোমরা ডিরেক্টলি অ্যান্সার দিতে পারতা না কোয়েশ্চেনটা দেখে সাথে সাথে, যে ক্ষেত্রফল 3 গুণ করলে চাপ কত গুণ হবে। যদি এটা বলতো তাহলে কি করতা, যাবো 3 গুণ যেহেতু বলছে, আচ্ছা 3 গুণ যেহেতু বলছে, এইটার ব্যস্তানুপাতিক কি হয় 1/3 না, কারণ 3 এর ব্যস্তানুপাতিক কি 1/3। যদি এখানে 4 বলতাম তাহলে 4 এর ব্যস্তানুপাতিক কি 1/4। যদি 5 বলতাম তাহলে কত 1/5। যদি তোমাকে বলতাম যে পাতা, এটারই কি, যদি তোমাকে বলতাম যে পাতা, এটার ব্যস্তানুপাতিক কি 1/পাতা। ঠিক আছে, এটি একটু মাথায় রেখো, ব্যস্তানুপাতিক। আর আমরা তো জানি চাপ আর ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। তাহলে ওই যে ব্যস্তানুপাতিক ভাবে ইয়ে হবে। ঠিক আছে, আচ্ছা এখন চলো দেখি একটা কোয়েশ্চেন করি, একটা এমসিকিউ করি, দেখি এটা 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 দেখি কে পারে। হ্যাঁ চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো তোমাকে বহুপদী সমাপ্তি সূচক দেখ বা যাই দেখ না কেন, তুমি এগুলা তেলে পারবা। হ্যাঁ, তো ধরো তোমার বললো যে কোনো বস্তুর ক্ষেত্রফল 1/3 এবং প্রযুক্ত বলের মান 1/3 করলে বস্তুটির উপর প্রযুক্ত চাপের কোনো পরিবর্তন হবে কি, এটা কোয়েশ্চেন করছে। হ্যাঁ, এটা কোয়েশ্চেন করছে। ধরো যে কোনো বস্তুর কি করছো, কোনো বস্তুর ক্ষেত্রফলকে 1/3 করছো আর প্রযুক্ত বলকে 1/3 করছো। তাহলে এখন তোমার কাছে কোয়েশ্চেন করছে বস্তুর উপর প্রযুক্ত চাপের পরিবর্তন হবে কিনা। তো আগের চাপটা কি ছিল, আগের চাপটা ধরো পি, এখন কি বের করতে হবে, পরের চাপটা না। তো এখন চলো তো এইখানে সুন্দর মতো দেখে তোমরা ডিসিশন নাও যে কার সাথে সম্পর্ক করতে হবে। ঠিক আছে, সুন্দর মতো দেখে আমরা কি করব, আগে ডিসিশন নিব। আমাকে এখানে ডেটা কি দিছে, একটা দিছে ক্ষেত্রফল। আমরা জানি চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। তাহলে এইখান থেকে চাপকে রাখো, এটা কিন্তু এমসিকিউ। হ্যাঁ, 1 কে রাখো, আর এই যে ক্ষেত্রফলকে কত করছো 1/3 না, তাহলে এই যে ক্ষেত্রফলের জায়গায় কি দিবা 1/3। তাহলে এখন এই ক্যালকুলেশনটা আমার থেকে ভালো তোমরা পারবা না। 1 কে রাখবা আর নিচের এটাকে উল্টায় দিলে আলটিমেটলি কত আসে 3, আলটিমেটলি কত আসে 3। তাহলে চাপের মানটা কত হয় 3 গুণ হয় প্রথমটার জন্য চাপের মান কত হয় 3 গুণ হয়। প্রথমটার জন্য চাপের মান কত হয় 3 গুণ হয়। বুঝছো, ক্ষেত্রফল যদি 1/3 করো তাহলে চাপ কি হবে, ব্যস্তানুপাতিক হবে। 1/3 এর ব্যস্তানুপাতিক কি 3, উল্টানো মানে খালি উল্টায় দিবা। ঠিক আছে, 1/3 এর ব্যস্তানুপাতিক কি 3, কারণ ক্ষেত্রফল আর চাপের মধ্যে সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। তাহলে ক্ষেত্রফল যদি তুমি 1/3 করো তাহলে চাপের মানটা কি হবে 3 হয়ে যাবে। এর পরের লাইনে গেলে তুমি দেখতে পাবা বলছে প্রযুক্ত বলের মান 1/3 করলে, তাইলে চাপের সাথে আবার প্রযুক্ত বলের সম্পর্ক কেমন,
সমানুপাতিক। চাপের সাথে আবার প্রযুক্ত বলের সম্পর্ক কেমন? সমানুপাতিক। তাহলে এখন এইখান থেকে দেখে বলো তো, বলের মান যদি তুমি 1/3 করো তাহলে চাপের মানটা কি হবে? 1/3 গুণ হবে না? চাপের মানটা কি হবে? 1/3 গুণ। এইখানে হলো তোমার মূল টুইস্ট। তুমি এতক্ষণ ধরে কি করছিলা? যে কোনো একটাকে চেঞ্জ করছো, হয় ক্ষেত্রফলকে নাইলে কি প্রযুক্ত বলকে। আর এই এমসিকিউতে তুমি কি করছো? দুইটারেই চেঞ্জ করছো। দুইটারেই চেঞ্জ করছি না? তাহলে দুইটারে যখন চেঞ্জ করব আমার অ্যান্সার কি দুইটা আসা যাবে নাকি একটা অ্যান্সার আসতে হবে? এটা কিন্তু একটা এমসিকিউ একটা। তাহলে এটার অ্যান্সার কি হবে? একটা আসতে হবে না? একটা আসতে হবে। তাহলে এখন বলো তো, তুমি তো অ্যান্সার পাইছো দুইটা। একটা হলো ক্ষেত্রফলের জন্য 3 গুণ পাইছো, আর একটা কি, আর একটা হলো তুমি প্রযুক্ত বলের জন্য 1/3 পাইছো। যখন এই টাইপের সিচুয়েশন অ্যারাইজ করবে যে কোনো একটা ইকুয়েশনে দুইজনকেই চেঞ্জ করা লাগতেছে, তখন তোমার অ্যান্সার হবে চাপ পি সমানুপাতিক। দেখো এইটাও চাপ, অন্য কালি নেই, খেয়াল করো পোলাপান, খেয়াল করো। ধরো এই যে এইটাও কি, এইটাও চাপের মান, আর এইটাও কি, এটাও চাপের মান না? তুমি চাপের এই দুইজনের যে কোনো, এই যে ফাইনাল ইকুয়েশন এটার জন্য এটা, আর এই যে ক্ষেত্রফলের জন্য এটা, তো চাপ এই দুইটার মধ্যে কি করবা? যে কোনো একজনকে নিবা, নেওয়ার পর এই পাশে কি আছে 3 গুণ, এরপর এই পাশে এটা কি আছে 1/3। আবার একটু বলি, যখন কিনা কোনো একটা ইকুয়েশনে দেখবা দুইজনকেই চেঞ্জ করতেছে, যখন কোনো একটা ইকুয়েশনে কি দেখবা যে দুইজনকেই চেঞ্জ করতেছে, তখন তুমি কি করবা? তখন তুমি সুন্দর মতো এই যে এটার যেই ফাইনাল লাইন আর এইটার যেই ফাইনাল লাইন, দুইজনকেই কি মানে দুইজনই কি নির্দেশ করতেছে? চাপকে। তাহলে একটা চাপকে নিবা, নেওয়ার পর সমানুপাতিক চিহ্ন দিবা, এই পাশের যে অ্যান্সার 3 গুণ, এই 3কে রাখবা, এরপর ইন্টু দিয়ে এই পাশের যে অ্যান্সার এটাকে রাখবা। তো দেখো তো 3 কাটা, তো আলটিমেটলি চাপের মানটা কত আসে? 1। অর্থাৎ চাপের মান চেঞ্জ হয় নাই। এটা 1 না তো 1 গুণ, ঠিক আছে? চাপের মান কি হয় নাই? চেঞ্জ হয় নাই। চাপের মান কি হয় নাই? চেঞ্জ হয় নাই, ঠিক আছে? তো এটার অ্যান্সার কি হবে? চাপের মান চেঞ্জ হয় নাই। অ্যাকচুয়ালি তোমরা ওই যে আবার বলছিলাম যে আমরা এমসিকিউতে কি করব? একটু লজিক দিয়ে চিন্তা করব। লজিক দিয়ে চিন্তা করে দেখো, ধরো তুমি বস্তুর ক্ষেত্রফল কি করছো? 1/3 কমায় ফেলছো, দেখে চাপের মানটা কি হয়েছে? বেড়ে গেছে। কটুক 3 গুণ হয়েছে, মানে 3 গুণ হয়েছে আর কি। এরপর তুমি কি করছো? আবার প্রযুক্ত বলের মানটা কমায় দিছো, কটুক কমাইছো 1/3। তো প্রযুক্ত বল কমানোর কারণে বলের মানটাও কটুক কমছে 1/3। ওদিকে 3 হয়েছে, এদিকে 1/3 হয়েছে। আলটিমেটলি দেখা গেছে বলের কোনো পরিবর্তনই হয় নাই, মানে বল না, চাপের কোনো পরিবর্তন হয় নাই। আগের চাপের মান যা, এখনকার চাপের মান কি? সেম, তাই, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাকে বলো তো, ইনশাল্লাহ এইখান থেকে যতগুলো এমসিকিউ আসবে তাহলে কি আমরা এগুলো করতে পারবো না ইজিলি? এইখান থেকে যতগুলো এমসিকিউ আসবে আমরা ইনশাল্লাহ পারবো না বলো তো? ইনশাল্লাহ। তোমাদেরকে প্রত্যেকটা টপিক এরকম ভাঙায় পড়ানোর একটা রিজন কি? যেন তোমরা এক্সাম একটু ভালো করতে পারো, ঠিক আছে? যেন এক্সাম একটু ভালোভাবে গুছায় লিখতে পারো, যেন তোমাদের এমসিকিউ, তোমাদের খ নাম্বার এগুলাতে যেন কোনো প্রবলেম না থাকে। এই কারণে কিন্তু প্রত্যেকটা জিনিস একদম মনে করো ভেঙে ব্রডভাবে পড়ানো হয়। ওকে, দেখেন খ নাম্বার একটা কোয়েশ্চেন, তোমাদের প্রত্যেকটা টপিক থেকে পসিবল খ নাম্বার কোয়েশ্চেনগুলো আমি এই চ্যাপ্টারে বলে দিব, ঠিক আছে? একদম প্রত্যেকটা। দেখো বলছে ব্যাগে চিকন বেল্ট অপেক্ষা মোটা বেল্ট ব্যবহার করা সুবিধাজনক কেন? তোমরা নিজের একটু লজিক দিয়ে আবার চলো চিন্তা করি। বলছে কি যে ব্যাগে চিকন বেল্ট থেকে আমরা মোটা বেল্ট ব্যবহার করতে বেশি আরামবোধ করি কেন, বা প্রিফার করি কেন আমরা? সুন্দর মতো চিন্তা করো, যেই ব্যাগের বেল্টগুলো কি চিকন, ওইগুলো কাঁধে নিলে কি হবে? একটু বেশি ব্যথা লাগবে না? হ্যাঁ, ওই যে অনেক সময় দেখো না যে মেয়েরা বা ছেলেরা অনেক চিকন রশিওয়ালা একটা ইয়ে করে ব্যাগ কাঁধে নেয়, ওরা দেখবা কি হয়? বেশি ভারী ফিল হয়, বা বেশি একটা মানে অনেক সময় দাগ হয়ে যায় এরকম। এখন যখন কিনা ওই বেল্টগুলো বা ব্যাগের বেল্টগুলো কি হয়? একটু মোটা হয়, ওইগুলো পরতে কি আরাম লাগে, ঠিক আছে? ওইগুলো যখন উপরের দিকে নিবা দেখবে একটু ভালোই, হ্যাঁ ঠিক আছে, সুন্দর মতো সারাদিন কাঁধে নিয়ে রাখা যায়, ঠিক আছে? তো তোমার এইখানে তুমি কি টানবা? এখানে টানবা হলো যে চিকন বেল্টের ক্ষেত্রফল কম, আর ক্ষেত্রফল কম বলে কি হয়? আমাদের প্রেশারটা ইনক্রিজ হয় বা প্রেশারটা বেড়ে যায়, যার ফলে কষ্ট হয়। অন্যদিকে যখন কিনা ব্যাগে মোটা বেল্ট ব্যবহার করা হয়, ওই ক্ষেত্রে কি হয়? ওই ক্ষেত্রে মনে করো মোটা বেল্টের ক্ষেত্রফল বেশি, আর ক্ষেত্রফল বেশি হলে কি হবে? আমাদের চাপের মানটা কি হয়? কম হয়। আর চাপের মানটা কম হইলে আরামদায়ক, ঠিক আছে? এটাই। তো এখন এটার অ্যান্সার কেমনে করবেন? প্রথমে সুন্দর মতো চাপের সংজ্ঞা দিবেন, একদম চাপের সংজ্ঞা, ঠিক আছে? সুন্দর মতো কি করবা? চাপের সংজ্ঞা দিবা। তো চাপের সংজ্ঞা দেওয়ার পর তোমার চাপের সংজ্ঞা যেখানেই শেষ হোক না কেন, ধরো এই লাইনে শেষ হয়েছে বা এক লাইনে শেষ হয়েছে, শেষ হোক, তুমি চাপের সূত্রটাই যে নিচের থেকে লিখবা যে চাপ পি সমান এফ বাই এ। চাপ পি সমান কি? এফ বাই এ। এখানে এটা লিখে আরেকটু কষ্ট করে লিখবা যে পি সমানুপাতিক হলো কি 1/a। আর এইখানে তুমি একটা ছোট্ট করে একটা গ্রাফ আঁকবা।
একদম ছোট্ট করে। অনেকে কোয়েশ্চেন করতে পারে আপু 2 মার্কের জন্য এত কিছু। ভাই টিচার যেহেতু তোমার নাম জানে না, তোমারে চিনে না, তুমি কেমন স্টুডেন্ট ওটা দেখাইতে গেলে তোমারে খাতাতেই রিপ্রেজেন্ট করা লাগবে। ঠিক আছে, খাতাতে ভালোভাবে রিপ্রেজেন্ট করলে ক্ষতির কিছু নাই। ঠিক আছে, দেখেন তো এখানে কি করবেন, প্রথমে চাপের সংজ্ঞাটা লিখবেন। আর চাপের সংজ্ঞাটা তো খুবই ছোট, ওটা লিখবা, লিখার পরে সূত্রটা লিখবা। তারপর আমাদের এখানে মেইন ফোকাস কি? ক্ষেত্রফল না? আমাদের এখানে মেইন ফোকাস কি? ক্ষেত্রফল। যেহেতু আমাদের এখানে মেইন ফোকাস ক্ষেত্রফল, তাহলে এই যে ক্ষেত্রফলকে ফোকাস করে সুন্দর মতো ছোট্ট একটা গ্রাফ আঁকবা। আপু গ্রাফটা কি পেন্সিল কম্পাস দিয়ে আঁকবো? নপ, কলম দিয়ে আঁকবা। খালি এখানে যদি একটা স্কেল দিয়ে টান দিতে পারো দিও, আর না দিতে পারলে সমস্যা নেই, হাত দিয়েই আঁকো, তাও হবে, কারণ এত টাইম তো নেই, বুঝছো? তো এদিকে এই যে আবার নোট দিবা যে পি আর এটা কি এ। এরপর লিখবা যে আমরা জানি ক্ষেত্রফল ও চাপ পরস্পর কি? ব্যস্তানুপাতিক। এরপর লিখবেন যে চিকন বেল্টের ক্ষেত্রফল কম হয়, চিকন বেল্টের ক্ষেত্রফল কম হওয়ায় প্রযুক্ত বলের মান বেশি হয়। প্রযুক্ত বলের মান বেশি হয়। অন্যদিকে এরপর কি লিখবা যে অন্যদিকে মোটা বেল্টের প্রযুক্ত বলের মান বেশি হয় এবং কি, এবং ওই যে কষ্টদায়ক হয়। এটা লিখে দিও। এটা লিখার পর পরে কি লিখবা যে অন্যদিকে মোটা বেল্টের তো এখানে দেখো তো প্রথমে কি লিখবা, প্রথমে সুন্দর মতো লিখবা যে ক্ষেত্রফল আর চাপ কি পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত। এরপর কি লিখবা, এরপর লিখবা যে চিকন বেল্টের ক্ষেত্রফল কম হয়, প্রযুক্ত বলের মান কি হয়? বেশি হয়। অন্যদিকে মোটা বেল্টের ক্ষেত্রফল বেশি হয়, চাপ কম অনুভূত হয়। মানে এখানে বলবা যে চিকন বেল্টের ক্ষেত্রফল কম হওয়ার কারণে কি হয়? প্রযুক্ত বলের মান বেশি, বা ওই যে চাপের মান বেশি। ঠিক আছে, তো এখানে কি বলবা যে চাপের মানটা বেশি, এই যে প্রযুক্ত চাপের মান বেশি, যে চিকন বেল্টের ক্ষেত্রফল কম হওয়ার কারণে প্রযুক্ত চাপের মান কি হয়? বেশি হয়, তাই ব্যথা অনুভূত হয়। অন্যদিকে মোটা বেল্টের ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে চাপ কম অনুভূত হয়। আর চাপ কম অনুভূত হওয়া মানে কি? ব্যথা কম লাগা। ঠিক আছে, তো এইটাই। তো এই ক্ষেত্রে কি লিখবা লাস্টে, যে এই কারণে ব্যাগে চিকন বেল্টের তুলনায় মোটা বেল্ট ব্যবহার করা বেশি সুবিধাজনক। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটা আসলে ইনশাল্লাহ আমরা পারবো না। হ্যাঁ, এরপর দেখো এই যে খ নাম্বার, আরেকটা খ বলছে চোরাবালিতে দাঁড়িয়ে থাকলে মানুষ দ্রুত তলিয়ে যায় কেন? এইটার অ্যান্সারটা চলো আমরা একটু বের করি। তো তোমাদেরকে আমি বললাম যে ওই যে ধরো ন্যাশনাল জিওগ্রাফিতে তোমরা ম্যান ভার্সেস ওয়াইল্ড এটা দেখো না, এরকম একটা শো আরেকটা ছিল, সেটা হলো ডু অর ডাই একটা শো ছিল। এটা এখন হয় কিনা জানি না, বাট ডু অর ডাই ছিল। তো এটাতে একটা পর্বে এরকম দেখছিলাম, বলে যে আপনি যদি চোরাবালিতে ডুবে যান, বা আপনি যদি চোরাবালিতে সামহাও পড়ে যান, কেউ তো ইচ্ছা করে পড়বে না, ঠিক আছে না? তো যদি পড়ে যায় তাহলে আপনি কি করবেন? তো এখানে একটা অপশন ছিল যে তাড়াতাড়ি করে শুয়ে পড়বেন, এরপর একটা অপশন ছিল যে হাত পা ছোড়াছড়ি করে নিজে বের হওয়ার ট্রাই করবেন। এখন তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, কি করবো বলো? চোরাবালিতে যদি দাঁড়িয়ে থাকো বা চোরাবালিতে সামহাও পড়ে গেছো, ওই ক্ষেত্রে তোমাকে বাঁচতে হইলে ওই টাইমে তোমাকে বাঁচতে হইলে কি করতে হবে? শুয়ে পড়তে হবে। কেন? কারণ যখন তুমি চোরাবালিতে এই যেভাবে দাঁড়ায় থাকবা, তো চিত্র এঁকে দেখাই, ধরো এই যেভাবে দাঁড়ায় থাকবা, তখন তোমার পুরো বডির ওয়েট, বা তুমি এই বডিটা দিয়ে যে বল প্রয়োগ করতেছো, আমরা কি করতে পারি? বল প্রযুক্ত করতে পারি না, বা প্রয়োগ করতে পারি না আমাদের বডি দিয়ে। তো ওই যে আমাদের প্রযুক্ত বলটা কি? ওজন। বুঝছো? বডি দিয়ে যে প্রযুক্ত বলটা সেটা কি? ওজন। ধরো এই যে এইখানে তুমি যখন দাঁড়ায় থাকো, তখন তোমার 2 পায়ের ক্ষেত্রফলটা এটা কাজ করে। ঠিক আছে, তখন কি কাজ করে? 2 পায়ের ক্ষেত্রফলটা কাজ করে। যখন তুমি দাঁড়ায় থাকো তখন পুরো বডির যে ওজনটা সেটা কার উপর আসে? পুরো পায়ের উপর আসে, এই যে 2 পায়ের উপর। তো বলো তো দাঁড়িয়ে থাকলে কি ক্ষেত্রফলটা অনেক কম না? আর ক্ষেত্রফল যখন অনেক কম, তখন কি চাপের মানটা কি হয়? অনেক বেশি হয় না? তোমরা তো এটা জানো যে তোমরা তো এটা জানো যে চাপ ও ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। এটা আমরা জানি না,
যে চাপ আর ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তো ক্ষেত্রফলের মানটা যখন অনেক বেশি কমে যায় ওই ক্ষেত্রে চাপের মানটা কি হয়, অনেক বেশি বেড়ে যায়। ক্ষেত্রফলের মানটা যখন অনেক বেশি কমে যায় তখন কি হয়, চাপের মানটা অনেক বেশি বেড়ে যায়। যার ফলে চোরাবালিতে দাঁড়িয়ে থাকলে কি হবে, চোরাবালিতে দাঁড়িয়ে থাকলে তোমার শরীর যে বলটা প্রয়োগ করে সেটা কি, পুরাটা দুই পায়ের উপর, যার ক্ষেত্রফল কম, আর ক্ষেত্রফল কম হওয়ার কারণে চাপের মান বেশি, তাই তাড়াতাড়ি তলিয়ে যাবা। অন্যদিকে যদি শুয়ে পড়ো, এই যে এরকম ধরো এদিকেই দেখাই, শুয়ে পড়লে তোমার এই যে পুরা শরীরের ক্ষেত্রফল কি বেড়ে গেছে না, আর ক্ষেত্রফল বাড়লে চাপের মানটা কি হবে, কমে যাবে না। এই কারণে বলে যে চোরাবালিতে যদি মনে করো পড়ে যায় সামহাও, তাহলে কি করতে, তাড়াতাড়ি করে শুয়ে পড়তে। শুয়ে পড়লে হবে কি, পুরো বডিতে চাপটা ডিস্ট্রিবিউট হবে বা বলটা ডিস্ট্রিবিউটেড হবে, যার ফলে কিনা চাপটা কি হবে, কম অনুভূত হবে। অন্যদিকে ওই যে অনেক সময় দেখো না বলে যে লিফট এর তার ছিঁড়ে যায়, লিফটের তার ছিঁড়ে যায়, এটা বলে না? তো লিফটের তার ছিঁড়ে গেলে ওই ক্ষেত্রে কি করতে বলে, বলে যে সুন্দর মতো কি করতে, শুয়ে পড়তে। কেন জানো? কারণ অনেক সময় বলে, আবার অনেকে মানে দেখবা বলে যে লাফ দিতে। ভাই লিফটটা কখন নিচে পড়বে তুমি কি জানো? জানো না তো। তো ধরো তুমি লাফ দিতেছো একটা মোমেন্টে এমন ভাবে লাফ দিলা যে লিফটটাও নিচে পড়লো, তুমিও লাফ দিছো। তখন কি হবে, ধর লিফটটাও মানে নিচে পড়লো আর তুমিও কি করছো, লাফ দিছো, তোমার মাথা যায় পুরো লিফটের ছাদের সাথে লাগবে। ঠিক আছে, এই কারণে ওই বোকামি করা যাবে না। কি করতে বলছে, শুয়ে পড়তে বলছে। কেন? কারণ দেখা যাবে যখন তুমি শুয়ে পড়বা, মাথাটা এভাবে ধরে যখন শুয়ে পড়বা, ওই ক্ষেত্রে কি হবে, চাপটা যখন খাবা, ধাক্কাটা যখন খাবা, পুরা শরীরে সুন্দর মতো ডিস্ট্রিবিউট হবে। নাহলে যখন দাঁড়ায় থাকবা তখন কি হবে, শুধু পায়ের উপর দিয়ে গিয়ে পুরা মানে ঘাড়ের উপর পড়বে আর কি। তো চলো এটার অ্যান্সার কি লিখবা, এটার অ্যান্সার ওই যে আগেরটার মতো সেম না, কারণ এটাও কার সাথে সম্পর্কিত, এটাও কি, এটাও ক্ষেত্রফলের সাথে সম্পর্কিত। তাহলে এখান থেকে দেখে বলো, অ্যান্সার করো আমার সাথে সাথে। তো শুরুতে কি লিখবা, চাপের সংজ্ঞা। শুরুতে কি লিখবা, চাপের সংজ্ঞা। যে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে কি বলা হয়, লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলা হয়, চাপ বলে। তো চাপের সংজ্ঞাটা লিখে পরে চাপের সূত্র লিখবা, যে চাপ পি সমান কি, F/A। এরপর পি সমানুপাতিক কি দিবা, 1/A। তাহলে এখান থেকে আবার কি করবা, গ্রাফটা এঁকে ফেলবা না, ওই যে আগেরটার মতোই, অ্যান্সার আগেরটার মতোই। কারণ কি, কারণ দুইটাই হলো ক্ষেত্রফল রিলেটেড। এই যে এখানে সুন্দর মতো কি করবা, গ্রাফটা আঁকবা, এটা পি এটা এ। এখন তুমি এই যে আস্তে আস্তে শুরু করবা যে যে চাপের সাথে তোমার ক্ষেত্রফলের সম্পর্কটা কেমন, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এরপর বলবা যে দাঁড়িয়ে থাকলে, মানে চোরাবালিতে দাঁড়িয়ে থাকলে, চোরাবালিতে দাঁড়িয়ে থাকলে এই যেটা বলবা যে চোরাবালিতে দাঁড়িয়ে থাকলে দুই পায়ের ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফলের মানটা কি, ক্ষেত্রফলের মান অনেক কম হয়। ক্ষেত্রফলের মান কি হয়, ক্ষেত্রফলের মান অনেক কম হয়, যার ফলে সম্পূর্ণ চাপ দুই পায়ের উপর পড়ে এবং মানুষ তাড়াতাড়ি কি তলিয়ে যায়, দুই পায়ের উপর পড়ে এবং মানুষ তাড়াতাড়ি তলিয়ে যায়, এবং মানুষ তাড়াতাড়ি তলিয়ে যায়। ঠিক আছে, শুরুতে এটা লিখবা যে ওই যে দুই পায়ের উপর দাঁড়ালে ক্ষেত্রফলের মানটা কি হবে, কম হবে। আর ক্ষেত্রফলের কম মানে কি, প্রযুক্ত চাপের মানটা অনেক বেশি। আর অনেক বেশি মানে কি, এই দুইটা পায়ের উপর প্রযুক্ত চাপ বেশি মানে তুমি তাড়াতাড়ি ডুবে যাবা। এরপর কি লিখবা, যে অন্যদিকে চোরাবালিতে শুয়ে পড়লে ক্ষেত্রফল বৃদ্ধি পায় এবং চাপ হ্রাস পায়। শুয়ে পড়লে ক্ষেত্রফল বৃদ্ধি পায় এবং কি চাপ হ্রাস পায়। অন্যদিকে শুয়ে পড়লে কি হবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এবং চাপ হ্রাস পায়। তাই চোরাবালিতে পড়ে গেলে কি লিখবা, যে তাই চোরাবালিতে পড়ে গেলে দাঁড়িয়ে না থেকে কি করতে হবে, অতি দ্রুত শুয়ে পড়তে হবে, এটা লিখবা। হ্যাঁ, দাঁড়িয়ে থাকা যাবে না, এটা লিখো, বোর্ডে আর জায়গা নেই। দাঁড়িয়ে থাকা
যাবে না, ঠিক আছে? তো এভাবে লিখবা আর কি, যে চোরাবালি আসলে বা ওই যে ব্যাগেরটা আসলে দুইটা সুন্দর মতো তোমাদের মনের মাধুর্য মিশায় সুন্দরভাবে লিখে ফেলবা, ঠিক আছে? আচ্ছা চলো, তা আমরা তো মোটামুটি ধরো এমসিকিউ দেখলাম, সম্পর্ক দেখলাম, অনুধাবন দেখলাম, এখন চলো দেখি সিকিউতে আসার মতো আমরা দুইটা কোয়েশ্চেন দেখবো। সিকিউতে আসার মতো কয়টা কোয়েশ্চেন দেখবো? দুইটা কোয়েশ্চেন দেখবো। তো দেখো তো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে হলো 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। বস্তুটির কোন পৃষ্ঠে প্রযুক্ত চাপ বেশি অনুভূত হবে, ঠিক আছে? বস্তুটার কোন পৃষ্ঠে কি চাপ অনুভূত বেশি হবে। এখন তোমরা আমারে বলো, তোমার এখানে কি দিছে? একটা আয়তাকার ঘনবস্তু, এটা কি দিছে? আয়তাকার ঘনবস্তু। তো আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে তোমরা জানো তল কয়টা? 6টা না? একটা ঘনবস্তু তল কয়টা? 6টা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি ধরো জাপু 3টা ডাইমেনশন 3টা, বাট দৈর্ঘ্য কয়টা করে? 2টা করে না? যখন এই যে ক্যালকুলেটরটা যদি হিসাব করি, এর দৈর্ঘ্য কয়টা করে? 2টা করে। প্রস্থ কয়টা করে? 2টা করে, এভাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো তল হলো কয়টা? 6টা। এখন তোমাকে যখন বলতেছে যে কোন পৃষ্ঠে বেশি বল অনুভব করবে, এখানে পৃষ্ঠ বলতে কি ক্ষেত্রফলটাকে বোঝানো হয়েছে, মানে কোন ক্ষেত্রফল বরাবর, ঠিক আছে? এখানে পৃষ্ঠ বলতে কি ক্ষেত্রফলটাকে বোঝানো হয়েছে। তো তুমি যেহেতু পাইলাম যে তল হলো 6টা, ঠিক আছে? তল কয়টা? 6টা, তাহলে পৃষ্ঠ হবে কয়টা, মানে পৃষ্ঠের ক্ষেত্রফল হবে কয়টা? 3টা না? তল যদি 6টা হয় তাহলে ক্ষেত্রফল তুমি কয়টা পাইতে পারো? 6টা পাইতে, সরি, মানে তল যদি 6টা হয় তাহলে ক্ষেত্রফল তুমি কয়টা পেতে পারো? 3টা। যেমন ধরো তুমি যদি ক্যালকুলেটরটাকে এভাবে রাখো, তাহলে এখানে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য আর প্রস্থ। ক্ষেত্রফল, আয়তন না, ক্ষেত্রফল। তাহলে এখানে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর। এরপর যদি ক্যালকুলেটরটাকে এইভাবে রাখো, এই যে এইভাবে, তাহলে তোমার এখানে ক্ষেত্রফলটা কি? দৈর্ঘ্য আর উচ্চতা বরাবর। এরপর যদি ক্যালকুলেটরটাকে এইভাবে রাখো, তখন তোমার ক্ষেত্রফল কি? প্রস্থ আর উচ্চতা বরাবর। এটা কি ক্লিয়ার তোমাদের কাছে? যে যখন আমাদেরকে বলবে যে কোন পৃষ্ঠে অনুভূত চাপ বেশি হবে, ওই ক্ষেত্রে আমরা 3টা পৃষ্ঠ বের করব। একটা হলো দৈর্ঘ্য প্রস্থ বরাবর, প্রস্থ উচ্চতা বরাবর, আর একটা কি? আর একটা হলো দৈর্ঘ্য আর উচ্চতা বরাবর, ঠিক আছে? তো এখানে লিখবা যে দেওয়া আছে, সুন্দর মতো লিখবা যে দেওয়া আছে। তো কি কি দেওয়া আছে? প্রথমেই দেওয়া আছে কি? দৈর্ঘ্য, বস্তুটার দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য এল সমান কত? 10 সেন্টিমিটার। আপু এটাকে কি মিটারে কনভার্ট করব? অফকোর্স। আর এখানে একটু লিখে রাখো যে বস্তুটির ভর 5 কেজি। বস্তুটির ভর 5 কেজি, এটা একটু লিখে রাখো যে বস্তুটার ভর কত? 5 কেজি। এবার দেখো দৈর্ঘ্য হলো কত? দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার। সেন্টিমিটার পাইলেই কি করব? মিটারে নিব। কেন? কারণ আমরা কি করতেছি? ফিজিক্স। আর ফিজিক্সে কোনো ক্যালকুলেশন করতে গেলে আমাদেরকে ওটা কি করতে হবে? আমাদেরকে ওটা এসআই এককে কনভার্ট করতে হবে। তাহলে দেখো তো এই যে 10 সেন্টিমিটার, এটাকে কই নিবা? এটাকে নিবা হলো মিটারে। এরপর দৈর্ঘ্য দেওয়ার পর কি দিবা? প্রস্থ বি সমান কত লিখা যায়? 8 সেন্টিমিটার। এই 8 সেন্টিমিটারকে কই নিবা? এখানেও সেম মিটারে নিবা। এখন সেন্টিমিটারকে মিটারে কেমনে নেয়? সেন্টিমিটার হচ্ছে ছোট একক আর মিটার হচ্ছে কি? বড় একক। তো সেন্টিমিটারকে মিটার নিতে গেলে তোমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? আচ্ছা, এরপর আবার কি? এরপর হলো উচ্চতা 8 সমান কি লেখা যায়? উচ্চতা 8 সমান হলো 4 সেন্টিমিটার। এই 4 কে আবার কি করবা? 100 দিয়ে ডিভাইড করে 0.04 মিটার। এরপর দেখো এখান থেকে, তাহলে এখন কি লিখবা? এখন লিখবা দৈর্ঘ্য প্রস্থ বরাবর চাপ P1। চাপ P সমান কি? F বাই A। তোমাদের প্রথম দিন একটা কথা লিখে দিছিলাম, যখন আমাদেরকে ভর বলে দিবে তখন আমরা চাপের ক্ষেত্রে F সমান কি লিখবো? mg, কারণ এখানে ত্বরণ তো আমরা দিয়ে দেয় নাই। F সমান কি লিখবো? mg। আর mg লেখার অন্য আরেকটা রিজন হলো তুমি বস্তুটাকে কি মানে গতিশীল অবস্থা রাখছো না একটা জায়গাতেই রাখছো? একটা জায়গায় না, ওই ক্ষেত্রে ওর জন্য ত্বরণ বলতে কি? অভিকর্ষ ত্বরণ। এই যে এখানে, তাহলে F সমান কি mg আর ডিভাইডেড বাই কি A। এই A মানে কি হবে? দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল না? তাহলে দৈর্ঘ্য কি? L আর প্রস্থ কি? B, ঠিক আছে? ক্ষেত্রফল মানে কি হবে? দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। তাহলে এইখানে যদি মান টান বসান, তো এখানে 5 ইন্টু কত? 9.8। তো 5 ইন্টু 9.8, আর দৈর্ঘ্যটা হচ্ছে কত? 0.1, আর প্রস্থটা হচ্ছে কত? 0.08। সো এইখান থেকে চলো আমরা সুন্দরভাবে ক্যালকুলেশন করে মানগুলো সুন্দর মতো কি করবা? বসায় দিবা। সেটার মান আসে হলো 6125 প্যাসকেল। এটা গেল একটা মান। এরপর আবার কি করবা? এরপর আবার লিখবা যে প্রস্থ উচ্চতা বরাবর চাপ P2 সমান F এর মানটা তো সেম, F বাই কি? F বাই A। এটাকে A1 দাও, তাহলে এটাকে A1 দাও, আর এটা কি হবে? A2। তো F মানে কি? আবার ওই যে mg।
আর এটু মানে কি? এটু মানে হচ্ছে ওই যে প্রস্থ আর উচ্চতা, তো প্রস্থ হচ্ছে কি বি আর উচ্চতা কি এইচ। তো এই যে এখন লিখো 5 লিখো, আর ওই যে 9.8 লিখো, আর এদিকে তোমার কত, ওই যে বির মানটা 0.08 আর এইচ এর মানটা কত 0.04। ঠিক আছে, তো এখান থেকে সুন্দর মতো চলো। তো এখান থেকে সুন্দর মতো বের করবা যে 15,003, এত বেশি আসছে। আচ্ছা 15,312.5, 15,312.5 প্যাসকেল। আপু প্যাসকেল না লিখে আমি যদি নিউটন পার মিটার স্কোয়ার লিখতাম কোনো প্রবলেম ছিল না? তুমি লিখতে পারতা, সমস্যা নেই। এরপর আবার কি করবা, আবার ওই যে আরেকটা তল বাকি আছে না, বা আরেকটা পৃষ্ঠ বাকি আছে না, সেটা কি? সেটা হচ্ছে দৈর্ঘ্য উচ্চতা। হ্যাঁ, তো এটা লিখবা যে দৈর্ঘ্য উচ্চতা বরাবর চাপ P3 সমান কি হবে F/A3। তো F মানে কি? F মানে হলো ওই যে mg, আর A3 মানে কি হবে তাইলে? দৈর্ঘ্য আর উচ্চতা, তাহলে L আর H। তো চলো আল্লাহর নাম নিয়ে মানটান বসাও। তো এখান থেকে চলো দেখি। এখান থেকে অ্যান্সার আসে হলো 12,250 প্যাসকেল। সো ইটস ভেরি ক্লিয়ার যে তুমি সবচেয়ে বেশি পরিমাণ চাপ কোন পৃষ্ঠ বরাবর পাবা? প্রস্থ উচ্চতা বরাবর পৃষ্ঠে। ঠিক আছে, এই বরাবর পৃষ্ঠে কি পাবা? চাপ সবচেয়ে বেশি পাবা। কারণ এখানে কি, এখানে ক্ষেত্রফলের মানটা হলো কম, আর ক্ষেত্রফলের মানটা কম হইলে কি হবে? তোমার প্রযুক্ত বলের মান বা প্রযুক্ত চাপের মানটা কি হবে? বেশি হবে। তো এখানে কি লিখবা যে P2 is greater than P3 is greater than কি P1। ঠিক আছে, অতএব কোন পৃষ্ঠ বরাবর সবচেয়ে বেশি চাপ অনুভূত হবে? প্রস্থ ও দৈর্ঘ্য বরাবর। তো পরে তুমি বলবা যে অ্যান্সার প্রস্থ ও উচ্চতা বরাবর বেশি চাপ অনুভূত হবে। বেশি চাপ কি অনুভূত হবে? হোয়াট ইফ এটা যদি একটা এমসিকিউ আসতো, মাথা মুথা গরম হইতো? হ্যাঁ, এমসিকিউ আসলে কি হইতো? এমসিকিউ আসলে মাথা মুথা গরম করার কোনো দরকার নাই। চলেন আপনাদেরকে একটা ওয়ে শিখাই। আপনারা দেখেন তো, এখানে আপনি জানেন যে পি সমানুপাতিক এফ একটা, আরেকটা কি পি সমানুপাতিক 1/a। আমি এই কোয়েশ্চেনে কোনটা ইউজ করব বা অ্যাপ্লাই করব? 1/a এর যেটা, এটা না। কেন? কারণ তোমাকে এই যে এখানে যেটা দিছে যে বস্তুর ভর কি 5 কেজি, তো 5 কেজি যেহেতু বস্তুর ভর, ওইখান থেকে বলের মানটা প্রত্যেকটার জন্য কি পাবা? সেম পাবে না? প্রত্যেকটার জন্য কি পাবে? সেম পাবে। তো সেম পাইলে তোমার আলটিমেটলি চাপের মানটা কার উপর ডিপেন্ড করতেছে? ক্ষেত্রফলের উপর। তো ক্ষেত্রফল যার কম, চাপের মানটা কি হবে? তার বেশি হবে। তো একটা রাফ ক্যালকুলেটরটা হাতে নিয়ে আল্লাহর নাম নিয়ে এই যে একবার এটা দিয়ে গুণ দিবা যে দৈর্ঘ্য প্রস্থ বরাবর একটা ক্ষেত্রফল পাবা। এরপর কি প্রস্থ আর উচ্চতার গুণ দিবা, এটা দিয়ে কি একটা ক্ষেত্রফল পাবা। এরপর হলো আবার দৈর্ঘ্য আর উচ্চতা দিয়ে একটা গুণ দিবা, গুণ দিয়ে কি একটা ক্ষেত্রফল পাবা। দেখবা কোনটা সবচেয়ে কম। যেটা সবচেয়ে কম তার বরাবর কি চাপের মানটা বেশি। এন্ড অ্যাকচুয়ালি ক্ষেত্রফল সবচেয়ে কম হলো প্রস্থ আর উচ্চতা বরাবর। এই কারণে আমরা কি পাইছি? এখান থেকে আমরা চাপের মানটা সবচেয়ে বেশি পাবো। ঠিক আছে, তো লেকচার 2 আজকে এই পর্যন্তই। তোমরা একটু ভালোভাবে সুন্দর মতো বাসায় একটু দেখবা এগুলা। ঠিক আছে, যতটুক যা পড়াই একটু বাসায় দেখবা, বইটা একবার একটু রিডিং দিলেই হবে, এর বেশি আর কিছু দরকার নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।